অপটিক্যাল পাথ ডিফারেন্স পড়াইছিলাম। জি স্যার। অপটিক্যাল পাথ ডিফারেন্স x = মিউ pm পর্যন্ত বের করছিলাম। এটা কোন জায়গাটা বুঝো নাই আর দেখতে বলছিলাম? স্যার এই যে x = ওই যে মিউ a b প্লাস bc মাইনাস cm এই যে কি বুঝে নাই বলো, তার আগের লাইনটা বুঝছো? ab প্লাস bc। স্যার চিত্র থেকে একটু বোঝা টাফ হয়ে যায়। কেন টাফ হবে কেন? তোমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ছো, এই চিত্রটাতে কি আছে? ab bc দুটাই তো আছেই, আর cm আছে। জি স্যার। cm কে মানে মিউ কমন নিয়েছে, দেয়া এটা হয়েছে ab প্লাস bc। এখন ab প্লাস bc, ab এর পরিবর্তে আমি বললাম যে pb, যেহেতু এটাকে আমি বললাম যে মধ্যবিন্দু। দেখো আমি এটাকে কি বলেছিলাম, ab এর পরিবর্তে ওটাকে বললাম pb, যেহেতু a b e আর e b p এটা হচ্ছে দুইটা সর্বসম ত্রিভুজ। কারণ এই যত আদর্শ ত্রিভুজ স্যার। হ্যাঁ আদর্শ ত্রিভুজ না সর্বসম, মানে এ ই বি আর এই পি ই বি দুইটা ত্রিভুজ। ত্রিভুজ দেখো, এই যত বড় ইপি তত বড়, কারণ এই কে এমন ভাবে এক্সটেনশন করছি যেন পি বিন্দুটা পিছন থেকে ছেদ করলে যে বিন্দু যোগ হবে সেটা ওই যে টি এর সমান হবে। টি বলতে কি, এটা থিকনেস। এখানে থিকনেস এই যত বড় ইপি তত বড়, এই যত বড় ইপি তত বড়, তাহলে কি হবে? এই দুটো ত্রিভুজের ইবি হচ্ছে সাধারণ বাহু, আর কোণ আর পি কোণ হচ্ছে এই সমান কোণ আর কোণ হিসাবে, আর এই ইজকাল টু ইপি। তার মানে এটা সর্বসম ত্রিভুজ। সর্বসম ত্রিভুজ যদি হয় তাহলে এবি ইজকাল টু পিবি। এবির পরিবর্তে পিবি বসাইছি, পিবি যোগ বিসি যোগ করলে কি হয়? পিসি। পিসি থেকে পিএম বাদ দিচ্ছি, পিসি থেকে এমসি বাদ দিচ্ছি, এমসি বাদ দিলে কি হয়? পিএম। এটা ভেরি সিম্পল। জি স্যার, বুঝতে পারছি। দেখো আবার চিন্তা করো, এবির পরিবর্তে আমি বসাইছি পিবি, পিবি আর বিসি যোগ করলে হয় পিসি, পিসি থেকে সিএম বাদ দিলে হয় পিএম। এই তো। বুঝছি। আর কারো প্রশ্ন আছে? প্রথমে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, যারা ওয়েটিং আছে তাদের কি করো না কেন? তোমাদের তো কয়েকজন পোস্ট বানিয়ে দিছি। যারা পোস্ট, তারা ওই যে ওদেরকে ই করে নিতে পারো। আমার অপেক্ষা আছো কেন? 18-19 জন ওয়েটিং আছে। স্যার হ্যাঁ বলো। কোর্স গুলা তো স্যার অ্যাকসেপ্ট করে না, অনেকে মেসেঞ্জারে লেখালেখি করতেছে, একটু বলেন স্যার অ্যাকসেপ্ট। আচ্ছা আমি অ্যাকসেপ্ট করি। এই যে পোস্ট বানাইলাম, যে একটা পোস্ট যদি কাজ না করে তাহলে কেমন হবে? সামনে যাকে যাকে পেলাম তাকে তাকে তো বানিয়ে দিলাম। স্যার আমাকে কো-হোস্ট বানাই দেন। তুমি রেকর্ডিং করতে পারো? না স্যার, রেকর্ডিং করব না স্যার। রেকর্ডিং কে করতে পারে? বানিয়ে দিই। স্যার 40 কে দেন স্যার, হ্যাঁ 40 রোল থাকে দেন। 40 রোলটা মুখস্থ করতে হবে। নাম কি রে বাপ 40 রোলে? আব্দুল সালাম পাপেল। 40 কই রে বাপ? 40 তো নাই, ঢুকিয়ে নি এখন। চল্লিশ রোল নাম্বার দেখতে পাচ্ছি না। 41 আছে, 39-এর পর 41 আছে, 40 দেখি না। 40 কে দেন স্যার। হ্যাঁ আলমগীর, তোমাকে কষ্ট বানিয়ে দিলাম, তুমি সবকে অ্যাডমিট করে নাও। স্যার রিনেম অপশনটা একটু ওপেন করে দিলে ভালো হতো। কি নেম অপশন? রিনেম অপশন স্যার, জুমে একটু সমস্যা হয়েছিল তো, যার কারণে আইডি এবং নামটা আর কি দিতে সমস্যা হয়েছিল।
এই দুই শেয়ারকে আমি কোর্স বানিয়ে দিচ্ছি, এখন বাকি খেলা তোমরা ই করে নাও। 40 রোল নাম্বার পাইনি আমি, যাই হোক। পড়া শেষ করি। এখন দেখো ত্রিভুজ, ত্রিভুজ এপিএম ত্রিভুজটা দেখো। তোমাদেরকে বলছিলাম যে যাদের যাদের শেয়ার স্ক্রিন না হবে তারা নিজেরটাই করবে। আমি যেটা বইয়ে পড়াচ্ছি 311 নম্বর পৃষ্ঠা আর 310 নম্বর পৃষ্ঠা। আমি যে তোমাদের বইটা পাঠাইছি সে বইয়ের 310 আর 311 নম্বর পৃষ্ঠা পড়াচ্ছি। স্যার হ্যাঁ, বলো। 101 কে পোস্ট করেন স্যার, ও রেকর্ড করতে পারবে স্যার। আর দরকার নাই তো, তোমার আমারটা শুনো। এত খুঁজে পাই আমি 40 বললে 40 খুঁজে পেলাম না, যদি পাই আমি দিয়ে দেবো। কারণ তোমার চিন্তা করে এখানে এপিএম একটা ত্রিভুজ আছে। এপিএম ত্রিভুজের এএমটা তো আমরা 20-এর উপর লম্ব টানছিলাম, এএম কে 20-এর উপর লম্ব টানছিলাম, তাই তো? তাহলে এপিএম ত্রিভুজে যদি এপিএম কোণটা যদি আর কোণ হয় আর এএমপি কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমার cos থিটা cos r ইজ কত হবে বলো তো? কে বলতে পারবে? cos মানে কি? ভূমি ভাগ অতিভুজ না লম্ব ভাগ অতিভুজ? বলো। ভূমি ভাগ অতিভুজ। ভূমি কোনটা? PM by AP হবে। PM by AP। PM by AP। PM ভাগ AP, ভেরি গুড। তাহলে ভূমি ভাগ অতিভুজ, এখানে ভূমি হচ্ছে PM আর অতিভুজ হচ্ছে AP, তাই তো? ঠিক না? তো আমি ওটাই লিখলাম এখানে, দেখো ওটাই লেখা আছে PM cos r is equal to PM ভাগ AP, দেখতে পাচ্ছ? তাহলে PM is equal to কত হবে? কোনাকুনি গুণ করো, AP into cos r। AP মানে কি? এই যোগ EP। দেখো এখানে দেখো, আগেই আমি বলেছিলাম যে থিকনেসের সমান এই যত বড় হবে EP তত বড় হবে, এই যত বড় EP তত বড়। তাহলে এইটা যদি T হয় তাহলে EP টা কত হবে? এই যদি T এর সমান হয়, থিকনেসের সমান হয়, ধর যে একটা গ্লাস, যদি গ্লাসের থিকনেস যদি T হয়, এপি এই যদি T হয় তাহলে EP কত হবে? স্যার টি। T। তাহলে T যোগ T তাহলে কত হবে? T যোগ T তাহলে কত হবে? এবার T যোগ T যোগ কত হয় বলতে পারবো না? 2T। হ্যাঁ, তাহলে PM ইজ ইকুয়াল টু, দেখো AP এর পরিবর্তে এই যোগ EP লিখেছি cos r, 2T cos r হলো। এবার এই PM এর মান যেটা উপরে অপটিক্যাল পার্ট ডিফারেন্সে বের করে রাখছিলাম যে x ইজ ইকুয়াল টু মিউ PM এর মান কত পেলাম এখন? 2T cos r। PM এর মান পেলাম 2T cos r, তাই তো? তাহলে এখন PM এর মান যদি বসাই দিই তাহলে অপটিক্যাল পার্ট ডিফারেন্স সমান x সমান কত হবে? টয়েস মিউ T cos r। বুঝতে পারছো না? পারো নাই? আমি আবার প্রথম থেকে আবার একটু বলে আসতেছি। দেখো প্রথমে আমি যেটা বাইর করলাম যে অপটিক্যাল পার্ট ডিফারেন্স বাইর করলাম, এটাকে ধরো 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দাও। তারপরে যেটা an বাইর করলাম মিউ থেকে, এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। তারপরে x ইজ ইকুয়াল টু মিউ PM, এটাকে 3 নম্বর ইকুয়েশন দাও। তারপরে PM বের করলাম যেটা, সেটাকে 4 নম্বর ইকুয়েশন দাও, আর এটাকে 5 নম্বর ইকুয়েশন দাও।
দেখো এই 5টা ইকুয়েশন কে বুঝতে পারো নাই, ক্লিয়ার করো। এটা কি 5টা বুঝতে পারছো? স্যার এই যে মিউ সমান সমান সাইন আই ভাগ সাইন আর, এর মানটা এন ভাগ সিএন, এই জায়গাটা একটু সমস্যা ছিল। এন বাই সিএন, এখানে গতদিনই বলেছিলাম যেটা, যে দেখো মিউ আই কোথায়, না সাইন আই কোথায় আছে, সাইন আর কোথায় আছে। তো এখানে ফিগারে তোমার দেখার চিন্তা করো, একটু ফিগারটা একটু বড় করি। ফিগারটা দেখতে পাচ্ছ তোমরা এবার? জি স্যার। ফিগার দেখো, এ এন সি ত্রিভুজ আর এ এম সি ত্রিভুজ, দুইটা ত্রিভুজ আছে। এ এ এন সি ত্রিভুজ আছে, এ এম সি ত্রিভুজ আছে। এ সিএন টা এটির উপর লম্ব, আর হলো এম টা বিসির উপর লম্ব, তাই বলছিলাম না? দুইটা লম্ব টানছি। এই ফিগারটা কি তোমরা দেখছিলাম পাশে একটু? জি স্যার দেখছিলাম। ফিগারটা দেখার কথা বলছিলাম। যাই হোক, এটা যদি সাইন আইকন হয়ে থাকে, মানে এটা যদি আইকন, কোন আইকন? আপতিত রশ্মি, আপতিত রশ্মি আপতন কোণ কত? আইকন। আপতন কোণ যত বড় হবে, প্রতিফলন কোণ কত বড় হবে? এটা কত বড় হবে? 90 মাইনাস আই। সেম হবে স্যার। কি একই হবে? কি কত? আই হবে স্যার। আই হবে, ভেরি গুড। এবার এটা যদি অবিলম্ব হয়ে থাকে পুরাটা, এইখান থেকে এই পর্যন্ত পুরাটা যদি অবিলম্ব হয়ে থাকে, আর এটুকে যদি বলি আই, তাহলে বাকি অংশটুকু কত হবে? কথা এন এ সি, এটুকু কত হবে? এন এ সি ছোটটা 90 মাইনাস আই। এটুকু 90 মাইনাস আই। আর 90 এদিকে minus I। এন এর এখানে এটা 90 ডিগ্রি, যেহেতু লম্ব টানছিলাম, তাহলে এই কোণটা কত হবে? আই, মানে সি কোণটা কত হবে? আই হবে। আই হবে। তাহলে আই যদি হয়ে থাকে, তাহলে এ এন সি ত্রিভুজে সাইন আই সমান সমান কি হবে? লম্ব বা গতিভুজ। লম্ব কোনটা এবার? লম্ব কোনটা রে বাবা? এন লম্ব। এটি আমার এ এন সি ত্রিভুজে বলেছি। স্যার এন। তাহলে এন এন লম্ব, লম্ব ভাগ অতিভুজ কত? এসি অতিভুজ। অতিভুজ কত? এসি। এসি, ভেরি গুড। তাহলে এ এন থাকলো আর নিচে এসি থাকলো, তাই তো? তাহলে এটা সাইন আই সমান সমান পাইলাম, পেয়ে গেলাম এটা। এবার দেখো এ এম সি ত্রিভুজের, এ এম সি ত্রিভুজের, এ এম সি ত্রিভুজের আমি বলেছিলাম যে এই কোণটা যে আর, এটা তোমরা দেখার চেষ্টা করবা। কেউ কি বের করতে পারছিলে যে এটা আর কোণ কিভাবে হয়? কেউ বলতে পারবা যে এ কোণটা আর কোণ বলছি, এ এম সি ত্রিভুজের এ কোণটাকে আর কোণ বলছি? কোন ত্রিভুজটার? এ এম সি ত্রিভুজের, এ এম সি ত্রিভুজের মানে এই ত্রিভুজটার এ কোণটাকে বলছি কত ডিগ্রি? আর কোণ। কিভাবে আর কোণ বলো তো? কে বলতে পারবা? পারবা না? পারবে না, সমান সঙ্গে লাভ নাই, বলে দাও যে পারবো কি পারবো না। স্যার দেখাই দেন স্যার। আচ্ছা, এই কোণটা কত ডিগ্রি? মানে এম সি ত্রিভুজের এম কোণটা কত ডিগ্রি? এম কোণ 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এটাকে আমি আর বলছিলাম, তাই না? এই কোণটাকে আর বলছিলাম। তাহলে সি কোণটা কত হবে? আমি উল্টা দিক থেকে ধরি, সি কোণটা এখন কত হবে? এটা 90 আর মাইনাস কোণটা কিভাবে পরে বলতেছি। তাহলে সি কোণটা কত হবে? 90 মাইনাস স্যার। 90 মাইনাস আর, ভেরি গুড। সি কোণটাকে আমার 90 মাইনাস আর প্রমাণ করতে পারলি তো মানে এ কোণটা আর কোণ হবে, তাই কি না? জি স্যার। এবার অন্য একটা ত্রিভুজ আমি চিন্তা করি, এই ত্রিভুজের সি কোণটা আছে। তুমি ধরো এপিসি ত্রিভুজ, এপিসি ত্রিভুজটা চিন্তা করো। এপিসি ত্রিভুজ, এ কোণটা কত ডিগ্রি? এপিসি ত্রিভুজের এপিসি ত্রিভুজের এ কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। ডিগ্রি স্যার। কারণ কি? এটা অবিলম্ব, সমতলের সাথে অবিলম্বের একটা সম্পর্ক, সেটাকে আমি বললাম 90 ডিগ্রি। এই পুরাটা, এই পুরা কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তো? আর পি কোণটা কত ডিগ্রি? পি কোণটা কত ডিগ্রি?
আর স্যার আর আর স্যার তাহলে সি কোণটা কত ডিগ্রি? 90 মাইনাস আর তাহলে সি কোণকে আর কোনো চেঞ্জ হয়েছে? আমার এ কোণটা নিলে এখানে চেঞ্জ হয়েছে, ত্রিভুজ চেঞ্জ হওয়াতে এ কোণটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এ পি সি ত্রিভুজ বাদ দিয়ে বললাম ত্রিভুজ হচ্ছে এ এম সি, এখানে এ কোণ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সি কোণ কি চেঞ্জ হয়েছে? স্যার না হ্যাঁ, না সি কোণ চেঞ্জ হয়েছে। তাহলে সি কোণ কত ছিল একটু আগেই? 90 মাইনাস আর 90 মাইনাস আর, আর এম কোণ কত ছিল? 90। তাহলে এ কোণ কত হবে এ এম সি ত্রিভুজের? আর এবার বোঝা গেছে আর কিভাবে হলো? জি স্যার ক্লিয়ার? এবার বলো সাইন কোনটা আর কিভাবে হলো স্যার? আগে ধরে নেওয়া হলো পি কোনটা? আবার আর ধরে নিব কেন রে বাপ? পি কোণটা এপিসি এই যে প্রথমে আমরা একটা যে কোনো আগে ছোট ক্লাসে কি পড়েছিলাম 9 10 এ শ্রেণীর সূত্র পড়েছিলাম। শ্রেণীর সূত্র কি ছিল? এটা যদি আইকন হয় এটা অবিলম্বের সাথে যাবে, এইভাবে বেঁকে যাবে, এই কোণটাকে আর কোণ বলি, প্রতিসরণ কোণ। আর এটা হলো স্যার হ্যাঁ আপতন কোণ, আর এটা হলো প্রতিফলন কোণ। এই তিনটা কোণ তো আমরা আগে থেকেই জানি যে এটা আইকন যদি আপতন কোণ হয়, প্রতিফলন কোণ হবে আইকন, আর প্রতিসরণ কোণ হবে আর কোণ। আর কোন শ্রেণীর সূত্র কি ছিল? মিউ ইকুয়াল টু সাইন আই ভাগ সাইন আর। এটা ছোট ক্লাসকে আমি পড়াবো রে বাপ। সাইন আই ভাগ সাইন আর, এটা শ্রেণীর সূত্র ছিল, এটা তো আগেরই সূত্র। আর কোন ধরবো কেন? আর আমি বলেছিলাম যে ত্রিভুজ, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যেহেতু সর্বসম, আর এটা যেহেতু এই বাহু এই বাহু সমান, এটা সাধারণ বাহু, এই বাহু এই বাহু সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান। বুঝতে পারছি। ঠিক আছে? তাহলে আর কোণ তো ধরেনি নাই, এটা তো আগে থেকেই সমান। ঠিক আছে? যাই হোক, মানে আগের জিনিসগুলো ভুলে গেলে হবে না, ছোট যেগুলো পড়ে এসে সেগুলো কাজে লাগে। এখন যদি আমি এই 5 এর নামটা 3 এর নামটা ভুলে যাই তাহলে তো হবে না। এবার বলো এএমসি ত্রিভুজের cos r সমান সমান কত? cos তো না, সরি sin r সমান সমান কত? sin r সমান সমান কত একটু বলতে পারবা? এমসি বাই এসি। এমসি ভাগ এসি, তাই তো? তাহলে ওখানেও এখানেও এসি আছে, ওখানেও এসি আছে। এসি মানে উল্টে দিলে কি হবে? এসি এসি কেটে যাবে, কি থাকবে? এন ভাগ এম এন ভাগ এমসি এমসি। কে যেন প্রশ্ন করছিল, এটা কিভাবে আসলে বোঝা গেছে? এই যে এন ভাগ এমসি বলো বা সিএম বলো, যাই বলো, জি স্যার কেউ সিএম বলতে পারো কি এমসি বলতে পারো, কোনো পার্থক্য নেই। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার কোনাকুনি গুণ করছে, এন সমান সমান এই যে মিউ সিএম, এন এর মান 1 নম্বর সমীকরণে বসাই দিছে, বসাই দিয়ে মিউটা কমন নিছে, মিউটা কমন নিয়ে এবির পরিবর্তে যে পিভি বলছে, পিভি আর পিসি যোগ করলে পিসি হয়, পিসি থেকে সিএম বাদ দিলে পিএম হয়। আর পিএম এর মান এই কোণ থেকে বাইর করছি টুয়াইস টি cos r। তাহলে পিএম এর মান যদি এখানে বসাই দিই 3 নম্বর ইকুয়েশনে, তাহলে কি হয়? x 3 নম্বর ইকুয়েশনে পিএম এর মান বসাই দিছি, টুয়াইস মিউ টি cos r। কি ক্লিয়ার হয়েছে না হয়নি? কোন জায়গা প্রশ্ন? 1 2 3 4 5, এই 5 পর্যন্ত যে বুঝছো তার কিন্তু কাজ হয়ে গেছে। এখন বাকিটুকু সহজ। ক্লিয়ার হয়েছে না হয়নি? আগাবো? জি স্যার আচ্ছা, এবার বলতেছি দিস ইকুয়েশন যে 5, আমি যদি এখানে 5 লিখছি আর 1 লিখছে, হ্যাঁ আমি রিফ্লেক্টেড এর সময় যেটা হচ্ছে, এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে না, তাই বলতেছে পার্ট ডিফারেন্সটা এটা অ্যাকুরেট পার্ট ডিফারেন্স না। It has been established on the basis of electromagnetic theory that when the light is reflected from the surface, one and optically dense
সরি, এখানে বলতেছে যে যে ইকুয়েশনটা বাইর করলাম এতক্ষণ কষ্ট করে, স্ক্রিন চলে গেছে স্যার, স্ক্রিন শেয়ার দিয়েছেন। স্ক্রিন চলে গেছে আবার, স্ক্রিন নিয়ে আসতেছি। এতক্ষণ ধরে যে ইকুয়েশনটা বাইর করলাম ওই ইকুয়েশনটা ট্রান্সমিটেড লাইটের ক্ষেত্রে ঠিক, কিন্তু রিফ্লেক্টেড লাইটের ক্ষেত্রে ঠিক না। কি কারণ? রিফ্লেক্টেড কথাটা মানেটা কি? প্রতিফলন। হ্যাঁ, প্রতিফলিত স্যার। প্রতিফলিত মানে কি? নিজের দিকে ফিরে আসা, মানে যে মিডিয়ামে ছিল সেই মিডিয়ামে ফিরে আসা, তাই কিনা? আর ট্রান্সমিটেড মানে স্যার। মানে এই দিক থেকে ওই দিকে চলে যাওয়া, এই প্রান্ত থেকে আবার অন্য প্রান্তে চলে যাওয়া, সেটাই তো ট্রান্সমিটেড, তাই না? ট্রান্সমিটেডে দেখো ওর কোনো মানে পথের হয়তো একটু বাঁকা হইতে পারে, কিন্তু সামনের দিকে ধাবিত হবে ট্রান্সমিটেড যেটা। আর রিফ্লেক্টেড মানে কি? রিফ্লেক্টেড মানে উল্টা দিকে তোমার দিকে বাউন্স করবে, তাই কি না? হ্যাঁ, তো তোমার দিকে যদি উল্টা তোমার দিকে ব্যাক করে আসে তাহলে ফেজ চেঞ্জ কতটুকু হলো? পাই, মানে ধরো তোমার দিকে উল্টা ব্যাক করলো, তাহলে কত ডিগ্রি কত অ্যাঙ্গেলে তোমার দিকে ব্যাক করলো বলো তো? তোমার দিকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাক করলো? 180 ডিগ্রি অ্যাঙ্গেল বললি না? এই যে মাঝে মাঝে আমরা কথা বলি না, এই লোকটা মানে ফুল 180 ডিগ্রি ঘুরে গেল, মানে ছিল কোথায় কথা, মানে এইদিকে ফুল তার ডিরেকশনটা চলে গেল অন্যদিকে। ধরো যে এক পক্ষে ছিল, এই পক্ষে না থেকে আবার সে ঘুরে অন্য পক্ষে চলে গেল। তা বলি যে এই লোকটা যে মানে 180 ডিগ্রি করছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, মানে শত্রুর দিক থেকে মিত্রের দিকে চলে আসলো, বা মিত্রের দিক থেকে শত্রুর দিকে চলে গেল। তেমন ওই রিফ্লেক্টেড জিনিসটা তাই, যে মিডিয়ামে ছিল ওখানে বাধা পেয়ে আবার ওইদিকে ব্যাক করলো। তো ফেজ চেঞ্জ কতটুকু হলো? ফেজ চেঞ্জ হলো পাই ডিগ্রি সমান। ইকুইভ্যালেন্ট টু পাথ ডিফারেন্স কত হবে? যদি ফেজ চেঞ্জ পাই হয় তাহলে পাথ ডিফারেন্স কত হবে? ফেজ আর পাথের মধ্যে সম্পর্ক কতটুকু? যদি এটা টয়েস পাই হয় তাহলে ওটা ল্যামডা হইতো, টয়েস পাই হলে এটা ল্যামডা হইতো। তাহলে যদি পাই চেঞ্জ হয় তাহলে এটা কতটুকু হবে? যদি পাই হয় তাহলে এটা কত হবে? অর্ধেক হয়ে যাবে, পাই বাই 2। তাই পাথ ডিফারেন্স হবে পাই বাই 2। তাহলে কারেক্টেড ডিফারেন্স হবে যেটা ছিল সেটা থেকে মাইনাস ওই বিয়োগ করে দিলে এটা কারেক্টেড পাথ ডিফারেন্স। তাহলে রিফ্লেক্টেড লাইটের ক্ষেত্রে কারেক্টেড পাথ ডিফারেন্স কত? রিফ্লেক্টেড লাইটের ক্ষেত্রে কারেক্টেড পাথ ডিফারেন্স হলো x is equal to twice mu into cos r minus lambda by 2। এটা 6 নাম্বার ইকুয়েশন। 6 নাম্বার পর্যন্ত বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, 6 নাম্বার বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। এবার আসো, আমরা একটু এর আগের ক্লাসে একটা তোমাদের প্রশ্ন বলেছিলাম, ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ব্রাইটের জন্য কন্ডিশন কি, বা ম্যাক্সিমামের জন্য কন্ডিশন কি, আর মিনিমামের জন্য কন্ডিশন কি? পাথ ডিফারেন্স কত হবে ম্যাক্সিমামের জন্য? n lambda। n lambda, ভেরি গুড। মিনিমামের জন্য 2n plus 1 ভাগ 2 lambda by 2, তাই না? দেখো তাহলে এখানকার পাথ ডিফারেন্স কত পেলাম? টয়েস মিউ টু cos r মাইনাস lambda by 2। এখানকার পাথ ডিফারেন্স লিখেছি না? দেখো এখানকার পাথ ডিফারেন্স হচ্ছে এটা। আর ব্রাইট বা ম্যাক্সিমামের জন্য এখানে দেখো if the path difference is equal to x is equal to n lambda, এটা কোথাকার? if the path difference is equal to n lambda when n is equal to 0 1 2 3 4 etc. constructive interference takes place and fin appears bright। মানে কি, ওই যে ম্যাক্সিমামের কন্ডিশন থেকেই তো ব্রাইট হয়, তাই না? ইন্টেন্সিটি যখন ম্যাক্সিমাম তখনই তো ব্রাইট হয়। ম্যাক্সিমাম কন্ডিশনই ছিল x is equal to n lambda, এটা আগের ইকুয়েশন থেকে। আর বর্তমানে ইকুয়েশন x is equal to পেলাম twice mu into cos r minus lambda by 2। তো lambda by 2 যেটা is equal to n lambda, এটা সমান করে দিলাম, কারণ এই এখান থেকে আমি যেটা পেলাম সেটা এটা, আর আগের ইকুয়েশন থেকে পাইছিলাম n lambda, এই দুটাকে সমান করলাম। এবার হাফ ল্যামডাটাকে ডান পক্ষে নিয়ে যাও, এটাকে ডান পক্ষে নিয়ে যাও, নিয়ে গেছো, নিয়ে যেয়ে দেখো ক্যালকুলেশন করলে এই ধরনের ইকুয়েশন আছে।
বুঝতে পারছো না, পারো নাই? দেখো এই 7 নম্বর ইকুয়েশনটা বুঝতে পারলা কিনা? এটা 7। জি স্যার। আচ্ছা, অনুরূপ ভাবে টয়েস মিউটি কস আর মাইনাস ল্যামডা বাই 2 ইজ ইকুয়াল টু ডার্কের সময় কি লিখবো বলো তো? এন ল্যামডা লিখবো না কি লিখবো ডার্কের সময়? ডার্ক মানে কি? 2n plus 1 lambda by 2. হ্যাঁ, 2n plus 1 lambda by 2 তাই লিখেছি। দেখো if the part difference is equal to 2n plus lambda by 2 where n is equal to n to etc destructive interference takes place and the film dark appears dark, তাই তো? তাহলে twice mu t cos r is equal to twice mu t cos r minus lambda by 2 is equal to twice n plus 1 lambda by 2। এবার এই lambda by 2 টাকে ওই পাশে নিয়ে গেলে হয়ে যায় n plus 1 lambda। এটাকে 8 নাম্বার ইকুয়েশন। এই 8 নাম্বার ইকুয়েশন পর্যন্ত কে কে বুঝতে পারো নাই? 8 নাম্বার ইকুয়েশন পর্যন্ত কে কে বুঝতে পারো নাই? ক্লিয়ার হয়েছে না হয়নি? 8 নাম্বার পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। 8 নাম্বার পর্যন্ত কোন জায়গাটা ক্লিয়ার না? বড় যে এই জায়গাটা ক্লিয়ার না বাবা, না এই স্যার এই জায়গাটা ক্লিয়ার না। কোন জায়গাটা ক্লিয়ার না? 1 থেকে 8 পর্যন্ত ইকুয়েশন কোন জায়গাতে ক্লিয়ার আছে কিনা, প্রবলেম আছে কিনা? 1 2 3 4 5, তারপরে এটাকে কারেক্টের পার্ট ডিভিশন কে বললাম 6, 7 বললাম ব্রাইট, আর 8 বললাম ডার্ক। স্যার বুঝছি স্যার। যদি কেউ বুঝতে না পারো তো বলো, এখনো বলো, বারবার পিছনে আসতে বিরক্ত লাগতেছে। স্যার 6 নম্বরটা একটু রিপিট করলে ভালো হতো। 6 নম্বরে কি প্রবলেম বলো দেখি? 5 নাম্বার বুঝেছিলাম? জি স্যার। 5 নাম্বার থেকে এখানে ল্যামডা বাই 2 বিয়োগ করছি, কি কারণ বলো তো? রিফ্লেক্টেড এর জন্য, ট্রান্সমিটেড এর জন্য বিয়োগ করা লাগবে না, রিফ্লেক্টেড এর জন্য খালি বিয়োগ করা লাগে। ও আচ্ছা, বুঝছি স্যার। আচ্ছা, তারপরে আমি ম্যাক্সিমাম কন্ডিশন বসাইলাম, দুইটা ইকুয়েশনকে সমাধান করলাম, মিনিমাম কন্ডিশন বসাইলাম, দুইটা ইকুয়েশনকে সমাধান করলাম, তাই তো? দিয়ে 8 নাম্বার ইকুয়েশন করলাম। এখন দেখো 8 নাম্বার ইকুয়েশন আর 7 নাম্বার ইকুয়েশন এই দুটো খুবই গুরুত্বপূর্ণ ইকুয়েশন। টয়েস মিউ টু কস r is equal to twice n plus 1 lambda by 2, এটা 7 নাম্বার ইকুয়েশন। আর টয়েস মিউ টি কস r is equal to n plus 1 lambda, n plus 1 lambda এই কথার মানেটা কি? n plus 1 মানেটা কি? n এর মান যদি 0 হয় তাহলে কত হবে? ল্যামডা। n এর মান যদি 1 হয় তাহলে ল্যামডা কত হবে? ল্যামডা। তো আমি এটাকে যদি এখানে শুরু করছি আমি 0 থেকে, তাই না? আমি যদি এটাকে 1 থেকে শুরু করি তাহলে কি লিখতে পারি? n is equal to 0 থেকে শুরু করে না করে 1 থেকে শুরু করব। এই দুটোর মধ্যে পার্থক্য কি? n থেকে n এর মান 0 থেকে শুরু করা আর 1 থেকে শুরু করার মধ্যে পার্থক্য কি? আমি আরেকটা ইকুয়েশন লিখছি এটা নিচেই, তোমার পার্থক্যটা বলো দেখি কি? টয়েস মিউ টি cos r is equal to n lambda। এই কথাটা মানেটা কি? এই দুইটার কথাটার মানে কি? দুটো কি একই ইকুয়েশন না আলাদা ইকুয়েশন? আলাদা। কিভাবে আলাদা? একটাতে কি আছে বলো দেখি তুমি? একটাতে কি লিখছি? টয়েস মিউ টু cos r is equal to n plus 1 lambda। জি স্যার। আরেকটা শুধু n lambda। আর এখানে বলছি n lambda, কিন্তু ওখানে n এর মান কি বলেছিলাম? 0 1 2 3, আর এখানে n এর মান কত বলছি? 1 2 3। মান বসাও এবার স্যার। প্রথমটা ওখানকার বসাও। ওখানকার প্রথমটা বসালে কত হয়? n lambda। n কা প্রথমটা বসাও তাহলে কত হয়? lambda। lambda। ওখানকার প্রথমটা বসালে lambda। জি n স্যার। কা দ্বিতীয়টা বসাও কত হয়? 2 lambda। ওখানকার দ্বিতীয়টা বসাও কত হয়? 2 lambda স্যার, সেম আসছে। তাহলে
এই ইকুয়েশন 8 নাম্বার ইকুয়েশন, এটাকে যদি 9ও বলি আমি, 9 নাম্বার ইকুয়েশন, 8 আর 9 ইকুয়েশন হওয়া হবে একই যদি আমার কন্ডিশন গুলো এটা অথবা এইটা হয়। যদি আমি 9 নাম্বার ইকুয়েশনের কন্ডিশনে n = 1 2 3 4 লিখি তাহলে যা হবে, আর 8 নাম্বার ইকুয়েশনে n এর মান 0 1 2 লিখি এই হবে। এখন তুমি বলতে পারো স্যার আমার এটা করার উদ্দেশ্যটা কি? জি স্যার, জিরো বাদ দেবো কেন? n+1 না লিখে n+1 ল্যামডা না লিখে n ল্যামডা কেন লিখতে যাচ্ছেন? তাতে সুবিধা কি? এটার সুবিধা কি আর ওটার সুবিধা কি? এটা আর ওটার সুবিধা একটাই, এতক্ষণ আমরা যেটা পড়ছিলাম যে দেখো যে n ল্যামডা ছিল ব্রাইটের জন্য, এখন টয়েস মিউটি cos r হয়ে গেল twice n + 1 ল্যামডা ভাগ এটা ডার্কের স্টাইলে চলে আসলো না? ডার্কের যে কন্ডিশন ছিল x এর মানের। জি স্যার। আবার এখানে দেখো n ল্যামডা ছিল আমার ব্রাইটের জন্য x এর মান, এখানে টয়েস মিউটি cos r n ল্যামডা একই চলে আসলো। মানে n+1 ল্যামডা লিখলে যে ভুল তা না, কিন্তু এটা 0 থেকে মান বসাইতে হবে। তো মিনিমাম কন্ডিশনে আমরা 0 বসাই না, মিনিমাম কন্ডিশনে 1 বসাই। n এর মান সবসময় মিনিমাম কন্ডিশন 1 ধরি। 1 ধরার জন্য আমরা এই ইকুয়েশনটা লেখাটাই বেস্ট, অ্যাপ্রোপ্রিয়েট বেশি। আমি 9 নাম্বার যে ইকুয়েশনটা লিখলাম। স্যার আমরা জিরো বাদ দেবো কেন স্যার? 0 তো বাদ দি নাই, তুমি 0 দিয়ে লিখলে তোমাকে এই ইকুয়েশনটা লিখতে হবে। কারণ আমরা সবসময় বলি লিস্ট নাম্বার কত, 0 বলি না, লিস্ট নাম্বার 1 দিয়ে শুরু করি। জি স্যার বুঝছি। যদি ফার্স্ট অর্ডার বলি, 0 অর্ডার তো বলা হয় না সাধারণত, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার। তো তখন n এর মান ফার্স্ট অর্ডার বললে আবার n এর মান 0 বসাবো, এটা কেমন দেখায়? এই জন্য ওই n এর মানকে 1 2 3 এভাবে ধরে নিই। তাই আমরা টয়েস মিউটি cos r n ল্যামডা 0টাকে বাদ দিয়ে 0 পরিবর্তে n ল্যামডা করছি। মনে নাইলে 0 ধরতে গেলে n+1 ল্যামডা লিখতে হবে। একই কথা, দুটাই একই কথা। 8 আর 9 নাম্বার ইকুয়েশন একই। জি স্যার। বইও তাই করেছে, ওইভাবেই করেছে। টয়েস মিউটি cos r এই যে এখানে কিন্তু আবার 0 রেখে দিয়েছে, এটা কিন্তু হবে না, এটা বইয়ে ভুল। আমাদের যেটা 9 নাম্বার ইকুয়েশন আছে সেটা 5 নাম্বার ইকুয়েশন, কিন্তু এরা এখানে 0 রেখে দিয়েছে, 0 হবে না, 0টা বাদ যাবে এখানে। ফায়ার n = 1 2 3 4 ঠিক আছে? ক্লিয়ার না হলে একটা অঙ্ক করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কিছু। আমি একটা অঙ্ক দেখাচ্ছি। অঙ্কটা নাই নাকি? এই যে 8.29 অঙ্কটা পড়ো তো দেখি, কেউ দেখতে পাচ্ছ? এক্সাম্পল 8.29 এক্সাম্পলটা পড়ো, একজন পড়ো। পড়ো তাহলে আমি বুঝতে পারবো তোমরা দেখতে পাচ্ছ কিনা। যে কোনো একজন পড়ো। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। পড়ো না রে বাপ। Sir, a parallel beam of light lambda equal 5890 into 10 to the power minus 8 centimeter এটা is কিসের মান? incident on. এটা কিসের মান? Sir, এটা হচ্ছে স্যার হ্যালো হ্যাঁ, ওটা তরঙ্গ কিসের মান? দৈর্ঘ্য স্যার, তরঙ্গ স্যার দৈর্ঘ্য। তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেছে ল্যামডা। ভেরি গুড, আগাও। is incident on a thin glass plate mu equal 1.5 হ্যাঁ, মিয়ার মানও পেয়ে গেলাম। such that the angle of refraction into the plate is 60 degree. 60 ডিগ্রি, তার মানে রিফ্রাকশন ইনটু দি প্লেট ইজ 60 ডিগ্রি, তার মানে আর এর মান পেয়ে গেলাম। Calculate the smallest thickness of the glass plate. স্মলেস্ট থিকনেস, স্মলেস্ট মানে কি? সবচেয়ে ছোট। তাহলে সবচেয়ে ছোট থিকনেস কোনটার ক্ষেত্রে হবে? এন এর মান কত হবে তখন? One এন of এর the মান কত হবে? এন এর মান কত হবে? 1 হবে স্যার। হ্যাঁ, ভেরি গুড। তারপর আগাও। thickness of the glass plate which will appear dark by reflection. কার সূত্রে ফেলবো? ডার্কের না ব্রাইটের?
ডার্ক। রিফ্লেকশনের সূত্রে ফেলবো না ট্রান্সমিশনের সূত্রে ফেলবো? রিফ্লেকশন। রিফ্লেকশন। ট্রান্সমিটার যদিও বলি নাই, ট্রান্সমিটারটা সহজ বেশি, যেটা মানে প্রথমটাই যে x ইকুয়াল টু টু মিউ cos r, ওটাই হলো ট্রান্সমিটারের সূত্র ছিল। হ্যাঁ, তো বেশিরভাগ রিফ্লেকশনটা পরে দেখে আমি ট্রান্সমিটার ডার্ক বলি নাই, কঠিনটাই শিখিয়ে দিচ্ছি, তাহলে সহজটা তো পাই। তাহলে এখানে আমার কি কি জানা আছে, আমার সূত্র কি, সূত্রটা বলো দেখি। টয়েস মিউ টি cos r, তাই তো? ইজিক্যাল কোনটা, কোন সূত্রে লিখবো? ইজ ইকুয়াল টু n ল্যামডা। n ল্যামডা। n এর মান কত? 1 1 পাইছি। ল্যামডা মান কত? 5890 10 ইনভার্স 8 r এর সেন্টিমিটার। মান কত? আর এর মান 60 ডিগ্রি। 60 ডিগ্রি। মিউ এর মান কত? 1.5। এর মান তো জানোই নাকি? আর বাকি থাকলো কি? t thickness থিকনেস। এত মান পেয়ে গেছো, টি এর মান বের করতে পারবে না? জি স্যার। জি স্যার। এবার কি বুঝতে পারলা ওই যে সূত্রটা আমি ব্যবহার করলাম, সেই সূত্র কিভাবে অঙ্ক করা যায়? ক্লিয়ার হয়েছে না হয়নি? স্যার হইছে। এখানে n এর মান 1 হলো কেন? ঠিক আছে, আর n ইকুয়াল টু 1 ধরছি কেন? এখানে কি লেখা আছে? এই কথাটা কি লেখা আছে? ক্যালকুলেট, তুমি ওই জায়গাটা পড়ো। ক্যালকুলেট The smallest thickness of the স্মলেস্ট। glass. এন এর মান সবচেয়ে ছোট কোনটা? আর 1 1। যদি 0 ধরতে তাহলে n প্লাস 1 ল্যামডা লিখতে হতো। যেহেতু আমরা 1 লিখবো, ওই জন্যই আমরা এই যে n ল্যামডা লিখতেছি। এবার ক্লিয়ার হয়েছে না হয়নি? জি স্যার। এবার আসো কালার থিন ফিল্ম। এটা উপরে একটা ইয়ে আছে, দেখো, কালার থিন ফিল্ম। কালার থিন ফিল্ম কাকে বলে? When white light is incident on a thin film, the light which comes from any point from it will not include the color whose wavelength satisfied the equation twice made to cos r is equal to n lambda in the reflected system. Therefore, the film will appear color, and the color will depend upon the thickness and the angle of inclination. এই কথাটা মানে কি? এতক্ষণ ধরে যেটা পড়লাম, বলছে when white light, হোয়াইট লাইট বলতে কি বুঝো? সাদা আলো। সাদা আলোর ভিতরে কি কি আছে? সাদা আলোর ভিতরে সব আলো, সব রংগুলোর ভিতরে আছে, বুঝছো? আমরা মনে করি সাদা রং, সাদার ভিতরে কিন্তু আসলে ওই সবগুলাই থাকে স্যার। যদি করো, বুঝছো, এই সব রং দেখতে পাবে। প্রিজমে দিলে স্যার। তো আর যদি মনোক্রোমেটিক লাইট ইউজ করো, মানে সাদা লাইট ইউজ না করে যদি মনোক্রোমেটিক লাইট ইউজ করো, যেমন যে আমরা রাস্তায় যে লাইট গুলো জ্বলে, সেই লাইট গুলো কি বলি? রাস্তায় যেগুলো জ্বলে, রাস্তায় একটা লাইট জ্বলে না রাত্রে বেলাতে, সোডিয়াম লাইট। সোডিয়াম লাইট। এই সোডিয়াম লাইটটা কি লাইট? এটা কি হোয়াইট লাইট? না। এটাতে যদি প্রিজম ধরো তাহলে সব রং দেখতে পারবা না। কিন্তু হোয়াইট লাইটে যদি প্রিজম ধরো, বা বাসায় যে লাইট গুলো জ্বালাই আমরা, সেই লাইট গুলো প্রিজম ধরো, তাহলে সেটাতে দেখবা যে সব রং দেখতে পাবে। কিন্তু রাস্তায় যে লাইটটা জ্বলে, সেই লাইটটাতে ওটা হচ্ছে মনোক্রোমেটিক সোডিয়াম লাইট যেটা, বা হ্যালোজেন লাইট যেটা, সেগুলো হচ্ছে মনোক্রোমেটিক লাইট, মানে একটাই বর্ণ বাড়িয়ে আসবে। ওখানে গেলে মানে মানে একটাই আলো দেখতে পারবে। তাহলে কালার অফ থিন ফিল্মস, কালার যখন দেখতে যাবে তখনই তোমাকে হোয়াইট লাইট ইউজ করতে হবে। আর না হলে তুমি খালি ব্রাইট আর ডার্ক, মানে কি ওই একটা রঙই দেখতে পারবে, আর কালো একটা রং, আর কালো একটা রং, আর কালো, সাদা কালো যেমন আগে টেলিভিশন ছিল ওরকম। যদি তুমি মনোক্রোমেটিক বা হ্যালোজেন লাইট ইউজ করো, যেমন তোমরা যদি ল্যাব করো, সেকেন্ড ইয়ারের ল্যাব আছে এটা, যে ওই নিউট্রনস রিং এর একটা ল্যাব আছে, ওই ল্যাবটা যখন করবা তখন তোমাদের ল্যাব কে নিবে? তোমাদের ল্যাব কে না? স্যার অলরেডি এটা করা হয়েছে। ল্যাব করছো? স্যার এই যে নিউটন রিংস এর ল্যাব করছে।
হ্যাঁ নিউট্রাল রিং, তাহলে তো তোমরা মানে কিছুকে বুঝাইছে হ্যাঁ মোটামুটি আর কি। যে এরকম একদম গোল 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 গোলই দেখতে পাওয়ার কথা, ওগুলো দেখালো কি আমরা ল্যাবে, আমি তা জানি না। হ্যাঁ ক্যামেরাতে দেখাইছে। আচ্ছা যাই হোক, যেটুকু হয় ওই নিউট্রাল রিং, ওইখান থেকে নিউট্রাল রিং আসবে, আমরা একটু পরেই পড়বো এটা নিউট্রাল রিংটা। তাহলে যদি আমি ওইখানে আমাদের ল্যাবে যেটা ইউজ করি সেটা হ্যালোজেন লাইট ইউজ করি, হ্যাঁ, বা সোডিয়াম লাইট ইউজ করি, কোনো সময় সোডিয়াম লাইট ইউজ করি, কোনো সময় হ্যালোজেন লাইট ইউজ করি। তো মনোক্রোমেটিক লাইট যদি ইউজ করো তাহলে ওই খালি কালো আর ওই রংটা দেখতে পারবো, আর অন্য কোনো রং দেখতে পারবো না। আর যদি আমি ব্রাইট মানে কালার থিন ফিল্ম ব্যবহার করতে চাই, তাহলে ওখানে আমি মনোক্রোমেটিক লাইট ইউজ না করে আমি সাধারণ যে হোয়াইট লাইট আছে সেই সাধারণ হোয়াইট লাইটটা ইউজ করি, মানে আমাদের যে বাল্ব টাল্ব আছে এগুলা ইউজ করি। এগুলা যদি ইউজ করি তাহলে আমরা দেখতে পারবো বিভিন্ন ধরনের ওই কালার, কোনো সময় লাল, নীল, হলুদ, সবুজ সবগুলো দেখতে পারবো। তার মানে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে যখন, তখনই আমরা রিফ্লেক্টর সিস্টেমে যখন তখন আমরা ওই কালার এটা দেখতে পারবো। যখন হোয়াইট লাইট এই লাইট এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে তখন আমরা কালার লাইট দেখতে পারবো, আর কালার লাইট যখনই দেখতে পারবো তখন আমার ওই ফিল্মটাও কালার হয়ে যাবে। আর কালারটা নির্ভর করবে কার উপরে, তার থিকনেসের উপরে আর অ্যাঙ্গেলের উপরে, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন আর থিকনেসের উপরে। তাহলে ইফ আর আর টি আর কনস্ট্যান্ট, দি কালার উইল বি ইউনিফর্ম। যদি আর আর টি যদি কনস্ট্যান্ট হয় তাহলে কালারটা হবে ইউনিফর্ম। ইন দি কেস অফ oil on water, different color are seen because R and T vary. This is clear from the following solve. এটা দরকার নাই, তোমার এই পর্যন্ত বললেই হবে বা এই পর্যন্ত বললেই হবে। মানুষের প্রশ্ন পড়তে পারে এক্সপ্লেন কালার থিন ফিল্ম, এক্সপ্লেন কি বলতে পারে প্রশ্নটা, এক্সপ্লেন কালার থিন ফিল্ম, এটা বলতে পারে অনেক সময় প্রশ্ন। ক্লিয়ার আছে? জন্য হয় নাই? জি স্যার। আচ্ছা, এবার আসো নিউট্রাল রিং। নিউট্রাল রিংটা কি? আজকে তোমাদের কামাল স্যারের ক্লাস হবে না মনে হয়, তাই না? জি স্যার। কেন উনি কিবারে ক্লাস নাই? উনি গত ক্লাসেও বললো যে ক্লাস হবে না, আমাকে বললো। আজকেও সকালবেলাতে বলছে ইচ্ছা করলে আমার ক্লাস নিতে পারো তুমি। উনি কিবারে ক্লাস নাই? উনি নাকি স্যার অসুস্থ স্যার, এই জন্য ক্লাস নিতে পারে না। অন্য কোনো ডেতে ক্লাস নেয় না, এমনি মানে অসুস্থতার কারণে ক্লাস নিচ্ছে না? স্যার অসুস্থতার কারণে ক্লাস নিতে পারে না, অন্য কোনো দিতে নেয় নাই। ও আচ্ছা, তো আজকাল একটা পড়ে নাকি 16 ঘন্টা হয়েছে, পড়াবো না স্টপ করবো? কি মনে হয়? না স্যার পড়ার সমস্যা নেই জি স্যার, পড়াতে থাকেন। পড়ান স্যার। নিউট্রাল রিং, নিউট্রাল রিংটা কি সেটা আমি একটু বোঝার চেষ্টা করতেছি। ফিগার দেখতে পাচ্ছ একটা? ফিগার দেখতে পাচ্ছ? ধরো এটা সোর্স, যেটা সেটা সোর্স, এখান থেকে আলো আসতেছে, এখানে একটা উত্তল লেন্স আর অবতল লেন্স দুটাই আছে, একটা লেন্স ইউজ করছি মোট কথা। আর এখানে একটা মিরর ইউজ করছি, মানে আয়না ইউজ করছি, আয়নাটা এমন ভাবে রাখছি যেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখছি, রাখলে যেটা দিয়ে আয়নাটা দিয়ে নিচের দিকে চলে যায় আলোগুলো, ঠিক আছে? নিচের দিকে আলো যায়। এখানে একটা উত্তল লেন্স রাখছি, নিচে একটা স্লাইড, গ্লাসের স্লাইড রাখছি, যেমন যে ব্লাড টেস্ট করার জন্য যেমন একটা গ্লাস স্লাইড ইউজ করি না, সমতল বা টেবিলের উপর যে প্লেন গ্লাস দিই সেই গ্লাস রাখছি। তাহলে দেখবা যে ওই গ্লাস আর ওই যে উত্তল লেন্স দেখেছো তোমরা বাঁকানো, ঠিক আছে? তাই যদি হয় তাহলে কি সব জায়গাটা ওই গ্লাসের সাথে যুক্ত থাকবে না, নির্দিষ্ট একটা পয়েন্ট গ্লাসের সাথে যুক্ত থাকবে? নির্দিষ্ট পয়েন্ট একটা যুক্ত থাকবে, এবং নির্দিষ্ট পয়েন্ট যে জায়গাটা যুক্ত থাকবে সেই জায়গাটা থেকে আস্তে আস্তে দেখবা যে এরকম যে ফাঁকাটা আস্তে 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 thickness-টা বাড়তে আছে। দেখো এটা ফাঁকা যতটুকু ছিল একটা গোড়ার দিকে, দেখো অন্য কালার যদি ইউজ করি
দেখো এইখানে ফাঁকাটা দেখো আর এখানকার ফাঁকাটা দেখো সমান, এখানকার ফাঁকা আর এখানকার ফাঁকা কি সমান? এলে ফাঁকা গেল কি সমান? নীল কালিতে যেটা না, দাগ দিলাম সমান না। দূরে গুলো তো এর মান কত হচ্ছে? বেড়ে দূরে যাচ্ছে, এর মান বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, কাছে টি এর মান কম হচ্ছে। কমে যাচ্ছে। Very good. তার মানে এখানে তার মানে বুঝতে পারছো টিটা কিভাবে চেঞ্জ হচ্ছে আমার। তার মানে কাছে যেগুলো সেগুলাকে একরকম আর দূরে গেলে একরকম। এখন কাছে যেগুলো সেগুলার হবে এরকম, মানে ছোট ছোট রিং হবে, ছোট ছোট রিং হবে। আর যত টি দূরে থাকবে তত আমার এটা বড় বড় রিং হবে, রিং গুলো কি হবে? বড়। কিন্তু প্রবলেমটা হচ্ছে তো স্যার যত এখানে রিং বড় হবে উৎপন্ন হবে কিভাবে একটু যদি বলতেন স্যার। বুঝি নাই। একটু আচ্ছা, আমি তোমাদের আরেকটা ফিগার দেখে তাহলে বুঝবো। এই যে এখানে একটা ফিগার দেখতে পাচ্ছ, গোল গোল একটা ফিগার দেখতে পাচ্ছ। জি স্যার। কি ফিগার দেখছো বলো তো? 8.27 একটা ফিগার দেখতে পাচ্ছ? জি স্যার, হ্যাঁ, রিং দেখতে পাচ্ছি স্যার। রিং দেখতে পাচ্ছ, ভেরি গুড। তো প্রথমটা ডার্ক, তারপরটা ব্রাইট, তারপর আবার ডার্ক, আবার ব্রাইট, আবার ডার্ক, আবার ব্রাইট, এরকম চলতেছে, তাই না? জি স্যার। Clear? জি স্যার। হ্যাঁ। তো এখন দেখো, মানে হয়তো এখানে হয়তো ওইভাবে বুঝাইতে পারে নাই, প্রথম দিকে রিং গুলো দেখবে খুব গাঢ়, ছোট কিন্তু গাঢ় গাঢ়। যত দূরে যাবা আস্তে 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 রিং গুলো আবঝা আবঝা হয়ে যাবে। যখন প্র্যাকটিক্যাল করে তোমাদের তখন দেখবা যে 20টা রিং পর্যন্ত নিতে বলে। কারণ কি? ওটার পিছনে কারণটা হলো 20টা রিং এর পরে যেহেতু আমার টি এর মান বাড়তে আছে, 20টা রিং এর কারণে ওই বা আরো পরের রিং গুলো আস্তে 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 আমি মানে আবছা দেখতে পারবো, মানে বুঝতে পারবো না। ব্রাইটনেস কম থাকে। ব্রাইটনেস খালি বলে না, মানে আবছা হয়ে যাবে ব্রাইটনেস, মানে কি ওই একই রং হয়ে যেতে পারে। মানে এখানে যে আলাদা করবে কিভাবে, আমাদের চোখের একটা লিমিটেশন আছে। ওই লিমিটেশনের কারণে যে 30, 40 বা 50টা বা 60টা রিং এর ক্ষেত্রে যে আর আলাদা করতে পারতেছে না। রিং বোঝা যাচ্ছে কিন্তু রিং আলাদা করতে পারবে না। তো আমার যত কাছে টি এর মান যত কম থাকবে, রিং এর রেডিয়াস ছোট বা ডায়ামিটার ছোট, কিন্তু আমার রিংটা হবে স্পষ্ট। আর যত টি এর মান বাড়তে থাকবে তখন আমার ডায়ামিটার বা রেডিয়াস বড় হইতে থাকবে, কিন্তু আমার রিং গুলো হয়ে যাবে অস্পষ্ট। এই জন্য আমরা 1 থেকে 20 পর্যন্ত রিং এর ডায়ামিটার বের করতে পারি বা রেডিয়াস বের করতে পারি। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে রিংটা বুঝলাম। নিউটনস এরকম প্রশ্নটা এখানে প্রশ্নটা এবার এরকম, হট আর নিউটনস রিং, নিউটনস রিং কাকে বলে? তাহলে এই ফিগারটা দিবা, যে ফিগারটা আমার চোখের সামনে দেখতে পাচ্ছ 8.25 ফিগারটা, কোন ফিগারটা দিবা? 8.25 দেখতে পাচ্ছ 8.25 কোন ফিগারটা? এই ফিগারটা দিবে। আর তোমরা এই ফিগারের ডেসক্রিপশনটা যে হোয়েন এ প্ল্যানো কনভাক্স প্লেন, ওই যে কথাটা বললাম ওই কথাটা বললে তোমরা ধরো যে আর সার্কুলার থিংস আর কনস্ট্যান্ট, আচ্ছা এই পর্যন্ত লিখবে। The frames produced with monochromatic light are circular. হ্যাঁ, আর সার্কুলার লেখার পরেই these rings is called Newton's ring. স্যার প্রথম থেকে এই যে মার্কিং করছেন ওইটুকু এই যে এখানে উপরে 4টা লাইন আছে না, উপরে 4টা লাইন আর নিচে একটা লাইন, 5 লাইন, 5 লাইন লেখে these circular lines are called Newton's ring. These circular lines বা circular rings are called Newton's ring. যদি বলে হট আর Newton's ring, তাহলে এই ফিগারটা দিয়ে এই 5টা লাইন লেখে ওইটা লিখে দিই। ক্লিয়ার? আর কেউ যদি বেশি লিখতে চায় লিখতে পারে, এতগুলা কথা আমার কাছে মনে হয় না খুব একটা দরকার আছে। ক্লিয়ার হয়েছে? এবার প্রশ্নটা এরকম হতে পারে যে হট আর নিউটনস রিং, তারপরে ক্যালকুলেট করো এখান থেকে ল্যামডা,
অনেক সময় ল্যামডা ক্যালকুলেট করতে পারে, অনেক সময় বলতে পারে রেডিয়াস অফ কার্ভেচার বের করো। রেডিয়াস অফ কার্ভেচার মানে কি, এই যে এখানে একটা লেন্স ব্যবহার করছি না, এই লেন্সটাকে যদি আমি বৃত্ত আকারে আঁকি, যদি বৃত্ত অত হয় নাই, তাহলে এটার একটা ডায়ামিটার থাকবে, লেন্সের ডায়ামিটার। লেন্সের ডায়ামিটার থেকে আমি রেডিয়াস বের করতে পারবো না, সেই রেডিয়াসটা হচ্ছে আমার এই আর। বোঝা গেছে না যায়নি? তাহলে অনেক সময় বলতে পারে যে ল্যামডা বের করো, কোন ল্যামডা, এখানে যে সোর্স সোডিয়াম লাইট ব্যবহার করতে হবে, যে লাইট ব্যবহার করছে সেই লাইটের মানে ল্যামডা কোটে, অথবা লেন্স ব্যবহার করছে সেই লেন্সের রেডিয়াস বের করতে বলতে পারে। দুইটা প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর একই, লাস্ট লাইনে যে চেঞ্জ হয়ে যায়, ক্যালকুলেশন একই, লাস্ট লাইনে যায় একটু চেঞ্জ হবে, কিন্তু প্রশ্ন কিন্তু পুরো আলাদা। বলতে পারে হট আর নিউট্রন রিং determine the wavelength of sodium light by using Newton's ring, অথবা determine the radius of curvature of lens by using Newton's ring. প্রশ্ন আলাদা কিন্তু উত্তর এক। হট আর নিউটন রিং আমার পড়া হয়ে গেছে, এখন আমার ওই প্রশ্নটা আমি পড়লে আমার আজকের মতো শেষ করে দিব। আর একটা প্রশ্ন পড়বো, এই প্রশ্নটা পড়ার জন্য আমার যেটা দরকার হবে, সেটা হচ্ছে এই ইকুয়েশনটা দরকার, যে আর স্কোয়ার ইজিক্যাল টু, এখানে একটা এন সাফিক্স দিছে, আর স্কোয়ার এন ইজিক্যাল টু এন ল্যামডা আর। আচ্ছা, এখানে এন না দিয়া আমার কি লেখা দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো, জি স্যার। বলো তো, আর স্কয়ার n ইকুয়াল টু n ল্যামডা আর। এন ল্যামডা। এখন এখানে সাফিক্স এন দিছি, তাই এখানে আমি এন লিখেছি, তাই তো? সাফিক্স যদি আমি এন না দিয়া কথার কথা আমি ধরো যে অন্য একটা অক্ষর দিলাম, এম দিলাম, তাহলে এখানে কি লিখবো? এম লিখবো। এখানে যদি এম দিই তাহলে এখানে এম লিখবো। মানে এখানে সাফিক্সে যা দেওয়া থাকবে এখানে আমি লিখবো, এটাই তো। এখন এই ইকুয়েশনটা কেমনে আসলো সেটাও আমি তোমাদের হয়তো দেখাবো। আপাতত যেহেতু যে প্রশ্নটা পড়াচ্ছি সেই প্রশ্নটাতে আমি দেখাই দিই, তারপরে আমি ওই প্রশ্নটা পড়াবো। মানে আর স্কয়ার ইকুয়াল টু এন ল্যামডা আর, এটা কিভাবে আসবে এটা তোমাদের দেখাই। তো ওটা দেখাতে গেলে আবার এই প্রশ্নটা পড়া হবে না, আগে যে প্রশ্নের সাথে যেটা লিঙ্ক সেটা আমি দেখাই দিই, পরে আমি এই প্রমাণটা কেমনে আসলো সেটাও দেখাই দিই। তাহলে আর স্কয়ার ইকুয়াল টু এন ল্যামডা আর আপাতত ধরে নিলাম, আর আমি আরটা ধরলাম যে আর স্কয়ার না বললে যদি আমি বলি এন প্লাস এম, এখানে যদি আমি বলি আর স্কয়ারের পরিবর্তে এম প্লাস এন, কি বলতে পারবো বলো তো দেখি, এটা হোল স্কয়ার সমান কি হবে? স্যার m প্লাস m প্লাস n ল্যামডা আর প্লাস এন, ব্র্যাকেট দিয়ে ল্যামডা কি দিয়ে? ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ না করলে কিন্তু হবে না। ভেরি গুড। তাহলে এম প্লাস এন ব্র্যাকেট ক্লোজ ল্যামডা, তাই তো? এই দুটি ইকুয়েশন আমরা মানে প্রথম ইকুয়েশনটা আমরা প্রমাণ করে পড়বো, আপাতত এখানে আমরা উইনো হিসেবে ব্যবহার করতেছি। তো রেডিয়াস আর ডায়ামিটারের মধ্যে সম্পর্ক কি? d সমান 2r, আর সমান ডি ভাগ টু। আর সমান ডি ভাগ 2 বলতে পারি, অথবা ডি সমান সমান 2r বলতে পারি, একই কথা, তাই তো? তাই দেখো যে এখানে লিখছে যে আর এন ইকুয়াল টু ডি এন ভাগ 2, এটা ঠিক আছে, এটা লিখতে পারো। তাহলে আপাতত প্রথমটা পড়লাম উইনো হিসাবে, আপাতত দ্বিতীয়টা আমরা জানি। তাহলে এই মানটা যদি দুই নাম্বারের মানটা যদি এক নাম্বারে বসাই দাও তাহলে কি পাবো? d
dn স্কয়ার ভাগ 4 হয়ে যাবে ইকুয়াল টু n ল্যামডা। তাহলে dn স্কয়ার ইকুয়াল কত হবে? 8টা ওদিকে চলে যায় যদি, তাহলে কত হবে? নাম্বার ইকুয়েশনটা বুঝতে পারছো না, পারো নাই? হ্যাঁ স্যার বুঝতে বুঝতে পারছি, পারছি স্যার। আচ্ছা, এবার আসো অনুরূপ ভাবে dn প্লাস 1 এর স্কয়ার, ওখানে যেমন অনুরূপ ভাবে r স্কয়ার m প্লাস n লিখেছি, আমি এখন যদি এটাকে d স্কয়ার দিয়ে n প্লাস m লিখি তাহলে কি লিখতে পারি বলো তো? কে বলতে পারবে বলো? স্যার n এর জায়গায় n প্লাস m জায়গায় n প্লাস n তাহলে কি লিখবো? 4 ইনটু n n প্লাস প্লাস m ব্র্যাকেট m, ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। n প্লাস n ল্যামডা। এটাকে ধরো 4 নম্বর ইকুয়েশন দিলাম। এটা কত নম্বর ইকুয়েশন? 4। এবার যদি তুমি 4 থেকে 3 নাম্বার বিয়োগ করো, 4 নম্বর ইকুয়েশন থেকে 3 নম্বর ইকুয়েশন বিয়োগ করতে পারবে? পারবো স্যার। 4 নাম্বার থেকে যদি বিয়োগ করে তাহলে কি পাচ্ছি দেখো, বাম পক্ষ কি কি থাকবে? dn প্লাস m এর স্কয়ার মাইনাস dn স্কয়ার, তার মানে এইভাবে থাকবে। আর ডান পক্ষে কি কি থাকবে? ডান পক্ষে বলো দেখি, ডান পক্ষে কে পারবে বলতে? স্যার 4m ল্যামডা 4 এবার গুণ করে দিলাম, 4n ল্যামডা ল্যামডা, সরি এখানে 8 লিখতে দি লিখে রাখছি, 4 নম্বর ইকুয়েশন একটু ভুল লিখে রাখছিলাম। আর তাহলে 4n ল্যামডা r প্লাস 4m ল্যামডা r, আর 3 নম্বর ইকুয়েশনে কি ছিল? 4n lambda r 4n ল্যামডা r, তাহলে কি কেটে যায়? 4n lambda r এটা আর এটা কেটে যায়, থাকলো কি? থাকলো কি রে বাপ? হ্যাঁ স্যার বুঝতে পারছি dn বুঝতে পারো নাই? স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে 4m ল্যামডা r থাকলো। এখন যদি আমি ল্যামডা সমান সমান কি লিখবো? 4m r কে নিচে পাঠিয়ে দিব, তাই তো? ক্লিয়ার? জি স্যার। আর যদি তোমাকে বলে যে r এর মান বের করো, তাহলে কি লিখবে বলো তো? ল্যামডাকে নিচে পাঠিয়ে দিলে হবে। হ্যাঁ, তাহলে উপরে যা ছিল ছিলই, নিচে কি পাঠাবো? 4m ল্যামডা। তার মানে ফুল একই ইকুয়েশন, লাস্টে যে আমি বললাম না, লাস্টে যে ইকুয়েশনটা আলাদা হবে। হেন্স দ্য ল্যামডা ক্যান বি ক্যালকুলেটেড, আর তখন লিখবে হেন্স আর ক্যান বি ক্যালকুলেটেড। ওকে, বুঝতে পারছো না, পারো নাই? জি স্যার বুঝতে পারছি। স্যার এখানে n আর m দ্বারা কি বুঝলাম স্যার? ওটা এখন আসতেছি, এন আর এম আর আর এগুলা কি দ্বারা কি বুঝালাম এখনো আসছে। এটা বোঝা গেছে না যায়নি? এটা ধরো 5 নম্বর ইকুয়েশন, আর এটা ধরো 6 নম্বর ইকুয়েশন। পাঁচ নম্বর ইকুয়েশনে কি বুঝালাম? ল্যামডার মান। আর 6 নম্বর ইকুয়েশনে কিসের মান? আর এর মান, তাই তো? এখন আসো যে কোনটা কোন জিনিস, সেই জিনিসটা প্রমাণ করার জন্য বা বোঝার জন্য আমি একটা অঙ্ক করব। $8.47 দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা আগের সূত্রের জন্য, এখানে সূত্রের জন্য না, এটা আমি পড়বো না, এটা পড়বো কিন্তু পরে পড়বো, এখন তো পড়বো না। 8.48 এটা পড়ো কেউ একজন, পড়ো দেখি, একজন পড়ো। যে বলছিল যে এনএমটা কি, ও পড়ো। যে আপনাকে প্রশ্ন করলো না যে এনএমটা কি স্যার, সে পড়ো, তাহলে আমি তাকে বুঝাই একটু। এবার পড়ো, একজন তাড়াতাড়ি পড়ো।
So in a Newton's rings experiment, the diameter of the 15th ring was found to be 0.590 centimeter, and that of the fifth rings was 0.336 centimeter. If the radius of the plano-convex lens is 100 centimeter, calculate the wavelength of light used. কি বের করতে বলছে বাপ? কি বের করতে বলছে? স্যার ওয়েভলেন্থ বের করতে বলছে ল্যামডা। Wavelength, sir. ল্যামডা প্রথমটা কি দেওয়া আছে? Lambda কততম রিং? 15তম রিং আর পরটা কততম রিং? 5তম স্যার। বাস্তবে তাহলে প্রথমটা n এর মান ধরলাম যে n এর মান 5, তাহলে n প্লাস m এর মান কত? 15 স্যার হ্যাঁ, n প্লাস m এর মান হলো 15, তাহলে m এর মান কত? স্যার 10 হবে তাহলে। ভেরি গুড। 10 হবে স্যার 15 তাহলে এটা যদি মাইনাস 15 হয় তাহলে m এর মান হবে আমার 10। এবার কি বোঝা গেছে? এই একজন প্রশ্ন করেছিল n m টা কি? স্যার আমি n প্লাস m ইজ ইকুয়াল টু 15 ওটা বুঝিনি স্যার কি হলো। কোনটা বুঝো নাই? এই যে n প্লাস m ইজ ইকুয়াল টু যে 15 লিখলাম স্যার ওটা বুঝি এটা বুঝো নাই? না স্যার। আচ্ছা, আমি ওটা বাদই দিলাম, আমি এগুলা সব বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে তোমাকে এখানে আমি বললাম একটা গোল গোল ফিগার দেখতে পাচ্ছ, আর এটাকে বললাম রেজাল্ট রিং। এটা আমার নাম দিলাম আর এটা দিলাম দিয়ে দিলাম কত। তাহলে এটা হচ্ছে আর রিং, এটা হচ্ছে জে রিং। তোমার রিং বড় না আমার রিং বড়? স্যার আপনারটা বড় স্যার। আমারটা বড়। কতটুকু বড়? কয়টা রিং পরে আমারটা? ধরে নিলাম যে 1টা 2টা 3টা 4টা 5টা রিং পরে। তোমার যত নাম্বার রিং তার থেকে আমার তো 5টা রিং যোগ হবে। তোমার রিং ধরলাম 2টা, তোমার রিং ধরলাম 2টা, আমার রিং কত হবে রে বাপ? স্যার 2 প্লাস 5 দুইটা 7 ডিফারেন্স কত? 5 স্যার। 5। তো এটা ছিল n তম রিং আর এটা হচ্ছে m প্লাস n তম রিং। আমি n প্লাস m তম না বলে আমি 8তম বলি, 0তম বলি, রেজাল্টতম বলি, অসুবিধা আছে? তুমি মানগুলো বসে দিতে পারলি হলো। ক্লিয়ার হয়েছে না হয়নি? স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আর কারো কোনো জায়গাতে প্রশ্ন আছে? দেখো, প্রশ্ন আছে কোনো? না স্যার। আচ্ছা, দ্বিতীয়টাতে বলছেন যে ফাইন্ড দি রেডিয়াস অফ দি কার্ভেচার, কি জিনিসপত্র সব, খালি বলছে ফাইন্ড দি রেডিয়াস অফ কার্ভেচার অফ দি প্ল্যানো কনভার্জ লেন্স। কি বের করতে বলছে? কি বের করতে বলছে? রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার কার? প্ল্যানো কনভার্জ লেন্সের। তার মানে কি, যে বড় আর ওই যে একটু আগে 6 নাম্বার ইকুয়েশন বের করলাম না আমি, ওই 6 নাম্বার ইকুয়েশনটা বসাবো। লেখাই যে 6 নাম্বার ইকুয়েশন। হয়নি? বলো, কে বুঝো না এই পর্যন্ত? হ্যালো, কথা বলো। আপনি তো 48 করেছিলেন। হ্যাঁ, কি পড়াছিলাম? 48 শেষ হয়ে যায়নি? ও বাপ, ওটা তো শেষ, দেখো না কেন? আচ্ছা, আবার 48 যাই। 48 কি ছিল? 15 রিং এর ডায়ামিটার এত সেন্টিমিটার ছিল, তো যে অত সেন্টিমিটার রেখে দিলাম, যে 15 রিং এর ডায়ামিটার এত, 5 রিং এর ডায়ামিটার এত, রেডিয়াস অফ কার্ভেচার এত সেন্টিমিটার, এম এর মান পেয়ে গেলাম 10। মান বসে দিলে তো এটা আমি পেয়ে গেলাম ল্যামডা। এই যে এত সেন্টিমিটার হয়, সেন্টিমিটারকে অ্যাংস্ট্রমে কনভার্ট করতে গেলে যে এটা ভাগ করে দিতে হবে, যে 10 টু দ্য পাওয়ার -8 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে এত অ্যাংস্ট্রম। কারণ 1 অ্যাংস্ট্রম সমান এত সেন্টিমিটার। কে 48 বুঝাইছে? 8.48। আমি তো মনে হচ্ছে ওটা পেরে গেছো।
সহজ অঙ্ক তো, অঙ্ক কি জি, স্যার। কঠিন? বুঝতে পারছি। হ্যাঁ, আর পরেরটাতে কি করছি, ল্যামডা এদিকে না দিয়ে ল্যামডাকে দিছি নিচে, আর কে দিছে বাম দিকে। দেখো তাই করছি, আর কে দিছি বাম দিকে, ল্যামডাকে দিছি নিচে। প্রভাব একই অঙ্ক, এমনকি ডায়ামিটার গেল একই ধরছি, রিং এর গেল একই ধরছি। ক্লিয়ার? জি স্যার। যে বলছিল যে বুঝতে পারছো না, পার নাই? জি স্যার বুঝছি। তাহলে আমার আজকে ইন্টারফারেন্স পড়ানো মোটামুটি শেষ। ইন্টারফারেন্সের প্রশ্ন আমি সামনের দিন তোমাদের, আজকে তো বললাম সামনের দিন কিছু প্রশ্ন হয়তো লিখে দিব। হ্যাঁ, ইন্টারফারেন্সের পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নাও। আমি যেগুলো যেগুলো পড়াইছি সেগুলোর মধ্যেই প্রশ্ন থাকে। তার ভিতরে তো একটা প্রশ্ন কিছুটা আউট করে দিচ্ছে, বলেছিলাম একটা প্রশ্ন থাকবেই, বলছিলাম না? স্যার। হ্যাঁ, তাহলে ইন্টারফারেন্স যেটি পড়াইছি এই পর্যন্ত, ওই হাইজেন্স প্রিন্সিপাল থেকে নিউটনস রিং পর্যন্ত, এটার পরীক্ষা কবে দেবা তোমরা? তোমরাই ঠিক করো। স্যার সিআর আপনাকে জানাই দেব। চেহারা জানাই দিও তাহলে, তোমরা ডিসকাস করে জানাই দিও। পরীক্ষা কি ইএলপি তে দিবা না এটাতে দিবা, কিসে দিবা বলে দিও আবার। ইএলপি তে হলে ভালো হবে। ইএলপি তে, ঠিক আছে, ইএলপি তে পরীক্ষা। স্যার কত থেকে কত পর্যন্ত? কি কত থেকে কত পর্যন্ত রে বাপ? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের এই রোজার ভিতরে কি পরীক্ষা হবে? রোজা আগে দিয়ে নাও, রোজার আগে দিয়ে নাও, রোজার ভিতরে দিও না। 14 তারিখ থেকেই। হ্যাঁ, এত 13 তারিখ দিয়ে নাও, দিবা 13 তারিখ। না স্যার। না স্যার, স্যারের সাথে কথা বলে আপনাকে জানাই। তাহলে যে কোনো শুক্রবার দিতে পারো, অন্য ক্লাস স্যার থাকে না। রোজার ভিতরে এখন সব বাসায়। হ্যাঁ স্যার, কি সিআর এর বাসায়? সাথে কথা বলে আপনাকে জানাই দেব। কি বাসায়? তারপর তোমাদের যদি ক্লাস টেস্ট না নিয়ে আবার যে ডিপার্টমেন্টের হেডকে যা বলে আসবা যে স্যার ক্লাস টেস্ট নিচ্ছে, ঠিক আছে? এখন ক্লাস টেস্ট নিয়ে নেন স্যার। আমার পক্ষ থেকে যদি রোজা আগে যাও তাহলে 13 তারিখ, আর যদি বলো না রোজার মধ্যে পরীক্ষা দিব, তাহলে যে কোনো শুক্র শনি ঠিক করে নাও, তাহলে অন্য ক্লাস থাকে না শুক্র শনিতে। বুঝি নাই? স্যার আমরা আচ্ছা, কথা PCR বলতে জানাই দিব। PCR জানাই দিই, ভালো হয়। ঠিক আছে? রোজার মধ্যে শুক্রবার পরীক্ষা দাও, ভালো হবে। অন্য চাপও থাকবে না, অন্য টিচারের ইয়েও থাকবে না, ক্লাসও থাকবে না, ঠিক আছে? স্যার ঠিক সিলেবাস আছে তাহলে। আমাদের এখন পর্যন্ত যা পড়ানো সেগুলাই তো তাই না? তাহলে আজকের মতো ক্লাস শেষ করবে কেন? স্যার চলো। স্যার আগের ওই অ্যাসাইনমেন্ট গুলো পাঠাইছিলাম, পাইছেন? হ্যাঁ পাইছি। জি স্যার। আচ্ছা, আলগীর পরে একটা পাঠাইছিল, ওটাও পাইছি। ওই একটা পরে কে জেনে দিছিল, মিস করছিল। জি স্যার। মিস করছিল। যাই হোক, মানে আমরা চাই স্টুডেন্টদের ভালো। এখন তোমরা কি চাও আমি জানি না, হয়তো তোমাদের সাথে আমার ব্যাটে বলা হয় নাই, কিন্তু মানে আমরা চাই যে সর্বোচ্চ ছাত্রদের ভালো হোক, সেটাই চাই। ঠিক আছে, 10:21 বেজে গেছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। সিলেবাস আজকে পর্যন্ত যা পড়ানো হয়েছে ওইটুকু আজকে পর্যন্ত হাইজেন্স প্রিন্সিপাল থেকে আজকে পর্যন্ত সময় বেশি নাও, প্রিপারেশনটা হয়ে যাক একবার। রমজান মাসে স্যার ম্যাক্সিমাম সব বাসায় আছে স্যার, তো অনেকেরই প্রবলেম হবে স্যার রমজান মাসে পরীক্ষা দিতে। কি বাসায় আছে বুঝি নাই। আচ্ছা এগুলো তো স্যার আউটপুটে ম্যাক্সিমাম এখন বাসায় চলে গেছে। বাসায় থাকলে তো আরো ভালো, তোমাকে রান্না করা লাগছে না, মেসের খাবার খাওয়া লাগে না। জি স্যার। জি স্যার, আপনি পরীক্ষা নিয়ে করবা। স্যার ওটা পরীক্ষা ব্যাপার না দিয়ে স্যার, দাও। আমরা আগেও স্যার বাসা থেকে পরীক্ষা দিয়েছি স্যার। আরে বাবা, যেগুলা পরীক্ষা দিব সেগুলো যে আমি তো বই দিয়েও দিয়েছি, যেমন না যে বই আনতে যেতে হবে তাও না, আমি যা পড়াইছি এগুলোর ভিতর ঠিকই থাকবে।
ওকে স্যার, ঠিক আছে। একটা অঙ্ক থাকবে, একটা হচ্ছে প্রবলেম, মানে প্রবলেম থাকবে একটা, আর একটা হচ্ছে যে কোনো প্রশ্ন থাকবে, মানে এ বি সি থাকে না, এ বি সি থাকবে, বা এ বি থাকতে পারে, এ বি সি না দিয়ে এ বিও দিতে পারে। ক্লিয়ার? টোটাল কত মার্কের পরীক্ষা হবে? বুঝি নাই। আর মার্ক কত দিবে? মার্কস 20। মার্কসটা আমাদের ব্যাপার, তোমরা পরীক্ষা দাও, মার্কস 10 নিলেই কি আর 20 নিলেই কি, যা 20 নিলেও ধরো যে একটা 12 একটা 8 দেবো, আর 10 যদি দিই তাহলে একটা 4 একটা 6 দেবো, ওটা গুণ করে মানে ভাগ করে নেবে, এই তো পার্থক্য। যেমন প্রশ্ন একটা পাঠ হয়েছে 105 মার্ক, মানে 35 মার্কে একটা প্রশ্ন, 35 মার্ক, কিন্তু এটাই যখন আমরা অন্য জায়গা থেকে ক্লাস নিই তখন এটাই হয়ে যায় এই 14 মার্ক বা 15 মার্ক বা 10 মার্কের প্রশ্ন। ওই একই প্রশ্নই, ওখানে যত বড় অঙ্ক থাকে এখানে একই প্রশ্ন, হুবহু একই প্রশ্ন, কিন্তু কম বেশি হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানেই শেষ করতেছি। আর কোন প্রশ্ন আছে? হ্যাঁ স্যার সময় একটু বাড়া দেন স্যার, নেটওয়ার্কের জন্য সাবমিট করতে স্যার একটু আচ্ছা, তুমি রেডি হও, রিক্সা পাইছো? আমি কি আসবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসতেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার বলছি সময় স্যার একটু বাড়া দেন স্যার, নেটওয়ার্কের সমস্যার কারণে স্যার ইএলপি তে সাবমিট করতে স্যার সমস্যা হয় স্যার। বাপ, সময় বাড়িয়ে দিলে ঝামেলা হয় কি জানো? আমি তোমাকে বলি, সবকিছু পজিটিভ নেগেটিভ আছে। আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দিই এমনি এমনি না, কারণ আমরা জানি সময় যদি বাড়াই দিই তোমাকে, এটা আমি জানি হয়তো 1 জন বা 2 জনের নেটওয়ার্কের প্রবলেম হইতে পারে, আমি অস্বীকার করবো না এটা। বাংলাদেশের নেটওয়ার্কের প্রবলেম হইতেই পারে, কিন্তু সময় বাড়াই দিলে কি হবে জানো? কারণ সবাই দেখে দেখে লাগবে, কারণ ভিডিও অন করতে বললেও ওই ভাই স্যার নেটওয়ার্কের প্রবলেম। আমরা একটা পরীক্ষা নিয়েছিলাম তোমার বড় ভাইতে, তো পরীক্ষা 3 ঘন্টা টাইম ছিল, 3 ঘন্টা টাইম ছিল, 3 ঘন্টা পরে বলে যে স্যার নেটওয়ার্কের প্রবলেম, আমি সাবমিট করতে পারতেছি না, এই সে ভিডিও অন করতে বললে ভিডিও তোমার স্যার নেটওয়ার্কের প্রবলেম, ভিডিও অফ হয়ে গেছে, এই সেই। তার মানে কি, অনেকে দেখে লিখবে, আর সময় যদি কম থাকে ওই দেখে লিখতেও একটা দ্রুত সাথে লিখতে হবে, ওই জন্য ওই দেখে লেখা মানে মুখস্থ করে রাখতেছে। আর যদি সময় বাড়াই দিই ওই ধীরে সুস্থে লিখবে, দেখে দেখে একেবারে টু দ্য পয়েন্টে লিখবে। হয়তো তোমাদের ভিতরে এটা কম, কিন্তু ম্যাক্সিমামের ভিতরে এই ঘটনাটা আছে। স্যার আমরা যারা স্যার বাড়িতে আছি স্যার, ওদের স্যার নেটওয়ার্কে একটু সমস্যা হয় ইদানিং স্যার, আরো বেশি সমস্যা স্যার। মানলাম তো, যদি নেটওয়ার্কের প্রবলেম হয় তাহলে অ্যাসাইনমেন্ট দিলে অসুবিধা কি? পরীক্ষা হলেও তোমরা দেখে দেখে লিখবা, আমি বুঝতেছি। যদি টাইম বাড়ে যায়, টাইম যদি শিডিউলটা যদি করো যে না খুব দ্রুত গতিতে, তখন তোমরা পড়া বুঝতে পারবে। স্যার তাহলে পরীক্ষা না নিয়ে অ্যাসাইনমেন্টই নেন। তখন তো বলবে যে স্যার পরীক্ষা নেয়নি। আপনি যদি পরীক্ষার মার্কটা অ্যাসাইনমেন্টে কাউন্ট করেন তাহলে তো স্যার আমরা ওই কথা বলবো না। তা এটাই মানে কথাটা এটাই, পরীক্ষা নিলে ভালো, কিন্তু পরীক্ষাতে টাইম দিতে হবে, অ্যাসাইনমেন্ট দিলেই ভালো হবে স্যার। টাইম দিতে হবে, টাইম হবে। বুঝছো? স্যার আমরা অ্যাসাইনমেন্ট দিতে চাই স্যার। তোমরা সিআরএস এর কথা বলে আমাকে জানাবে। অনেকে যদি স্যার বাসায় তাহলে অ্যাসাইনমেন্টটা দিলে স্যার ভালো হয়। এটা তো আমাকে আমার সাথে না করে সিআরএস সাথে ডিসকাস করবে, 2 সিআরএস সাথে ডিসকাস করে তোমরা জানাবো স্যার, দেখবে আমরা যে কথা বলে জানাবো। হ্যাঁ বেশি কোন দিকে আছে। ঠিক আছে, রাখলাম, আল্লাহ হাফেজ। আর অ্যাবসেন্ট কে কে আছে একটু দেখিও তো। 121 জন ছিল, এখন 117 জন হয়ে গেছে। ঠিক আছে, রাখলাম, আল্লাহ হাফেজ।